স্বাগত জানাচ্ছি এখন প্রকাশে, সঙ্গে আছি এজি মাহমুদ। এখন অর্থ বাণিজ্য সেই প্রসঙ্গে আজকে আলাপ করতে চাই। আজকে আমাদের সঙ্গে আলাপে রয়েছেন জনাব ফারুক মঈনুদ্দিন, অর্থনীতি বিশ্লেষক। ফারুক ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আলাপ এবং আয়োজনে। ফারুক ভাই, অন্তর্বর্তী সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, তো তিনি আজকে কিন্তু কথা বলেছেন যে নতুন সরকারের এই যে আর্থিক খাতের সংস্কারগুলো কী হবে। সেখানে তিনি যেটি বলেছেন, যদি একটু তার বক্তব্যটা শুনি আমরা। দেশের অর্থনীতির গতি থেমে যায়নি, তবে মন্থর রয়েছে, সেই গতি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এমন একটি কথা তিনি বলেছেন। সেই সঙ্গে আর্থিক খাতের কেলেঙ্কারিতে জড়িত যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্যগুলো থেকে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন জায়গা থেকে শুরু হতে পারে দেশের আর্থিক খাতের সংস্কার? ধন্যবাদ। আসলে এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, আমরা ডক্টর সালাউদ্দিনের নিয়োগে আমি ব্যক্তিগতভাবে এবং আমার জানাশোনা অনেকেই খুব স্বস্তি পেয়েছেন যে একজন যাকে সত্যিকার একজন যোগ্য লোক উপদেষ্টা করা হয়েছে। বিকজ প্রথম কথা হচ্ছে, উনি একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, একটা ফুল টার্ম। সুতরাং উনি অর্থনীতির আদ্যপান্ত, ব্যাংকিং সেক্টর আদ্যপান্ত উনি সবচেয়ে ভালো জানেন। যে অন্য কেউ হতো উনার মতো এত, যেহেতু উনি ছিলেন আর্থিক খাতের মধ্যে সাথে, সুতরাং উনার পক্ষে ভিতর এবং বাইরে অনেক কিছু জানা সম্ভব। সুতরাং আমাদের যেটা আশা হচ্ছে এবং যেটা উনি বলেছেন, যেটা যদি তিনি করতে পারেন, তাহলে কিন্তু আমরা মনে করি যে হ্যাঁ, এই উনার হাতে কিছু একটা আমরা যেটা চাইতাম সেটা করা সম্ভব হবে। প্রথম কথা হচ্ছে যে সংস্কারের কথা বলা হচ্ছে। আমাদের দীর্ঘদিন সংস্কারের কথা বলে এসেছি, এই সংস্কার আসলে প্রয়োজন আছে। ব্যাংকিং কমিশনের কথা অনেক দিন ধরে বিভিন্ন দাবি ছিল, অনেকবার বলাও হয়েছে। রাজনৈতিকভাবেও রাজনৈতিক সরকারও কিন্তু এটা বলেছিলেন করবেন, কিন্তু করেননি। কেন করেননি সেটা আমি জানি না, এবং সেটা বোধগম্য কারণেই করেননি। কারণ ব্যাংকিং কমিশন খুবই দরকার ছিল, বিকজ অনেকগুলো সংস্কারের কাজ ছিল, কিন্তু সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সুতরাং দীর্ঘদিনের এই যে সংস্কার না হওয়ার যে বিষয়টি, এখন কিন্তু এই নতুন সরকারের জন্য এটা চ্যালেঞ্জিং হবে। বিকজ এইগুলো করতে হবে, কিন্তু চ্যালেঞ্জিং আবার কম হবে এই কারণে যে একসময় যখন দলীয় সরকার ছিল তখন দেখা গেছে এই সংস্কারের কাজগুলো খুব সহজ ছিল না। মানে বিভিন্ন ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তারা কিন্তু ওগুলো বাধা দেওয়ার চেষ্টা করছিল, এটা আমরা বুঝতে পারি। মনে করেন ব্যাংকিং আইন সংস্কার যেটা হচ্ছিল, এটা প্রায় 2-3 বছর ধরে শুধু খসড়ায় চলছিল। মানে 2 বছর আগে না একটা আইন সংস্কার করার জন্য। তার মানে বোঝা যাচ্ছিল এই সংস্কারগুলোতে কারো কারো আপত্তি ছিল। সুতরাং সেটা আপনার প্রকাশ্যে না হলেও আমরা যারা আর্থিক খাতের সাথে জড়িত, আমরা বুঝতে পারি যে এখানের মধ্যে অনিচ্ছার সাথে সংস্কারগুলো করা হয়েছে, কিন্তু সেটা কার্যকর ছিল না। অনেক সংস্কার হয়েছে, কিন্তু সবগুলো তো কার্যকর না। আসলে আমাদের দেশে অনেক আইন আছে যেগুলো কার্যকর না। সুতরাং এই সরকার খুব নির্মোহভাবে যদি এই কাজগুলো করতে পারেন, আমি যেটা মনে করি, এবং আমি একটা কথা তিনি যেটা বলেছেন, অর্থনীতি সচল আছে, মন্থর, এটা একেবারে সত্যি কথা। বিকজ এই যে গত সপ্তাহ 2-3 ধরে যা চলছিল, সেটি আসলে আমাদের দেশের এত বছরের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা। সুতরাং মন্থর হয়েছে, এটা ঠিক। এবং কোভিড চলাকালীন সময় যা ছিল তার চেয়ে বেশি ওই অল্প সময়ের মধ্যে কিন্তু অভিঘাতটা অনেক বড় ছিল। সুতরাং এটিকে ট্র্যাকে তুলে আনার একটা বড় কাজ আছে, যে এটাকে সচল করা। ফারুক ভাই, ব্যাংকিং আইনের কথা যেহেতু বলছিলেন, ওই প্রসঙ্গে আসতে চাই। সেখানে হচ্ছে ওই যে পরিচালকদের বিষয়টা, সেটা হচ্ছে তারা তাদের একই পরিবার থেকে কতজন পরিচালক থাকতে পারবেন, আগে 9 বছর, পরে সেটি বাড়িয়ে আরও বেশি। মানে এই বিষয়গুলো তো নিয়ে অনেক ভাবনার জায়গা ছিল আমাদের, সেই জায়গাগুলোতে সংস্কারের আমি আশা করি যে এই বিষয়গুলো, যে এই যে পরিচালক থাকার বিষয় কিংবা তাদের মেয়াদকাল নিয়ে যেটা হয়েছিল, সেটা কিন্তু আমরা কেউ এটা পছন্দ করি নাই। মানে আর্থিক খাতের সাথে জড়িত সেন্সিবল কেউ এটা পছন্দ করেননি, কিন্তু এটাকে ঠেকানো যায়নি। সুতরাং এখন সময় এসছে, এখন অনেকগুলো জিনিসে করা যাবে যেটা নির্মোহভাবে করা। আমি বারবার এই কথাটা বলছি, নির্মোহভাবে, কোনো দলের প্রতি আনুগত্য না থেকে সত্যিকার অর্থে যদি অর্থনীতির কথা ভাবা হয়, ব্যাংকিং সেক্টরের কথা ভাবা হয়, এখন অনেক কিছু করার সুযোগ আছে। সেইটি এখন এই সরকারের ম্যান্ডেট কতখানি আছে, কতখানি পরিবর্তনের ম্যান্ডেট আছে, সেটা আমি এই মুহূর্তে জানি না। কারণ সেই ম্যান্ডেট, কতখানি ম্যান্ডেট তারা নিয়ে এসছেন, কতখানি সংস্কার তারা করতে পারবেন। আমি উদাহরণ হিসেবে বলি, সম্ভবত লাস্ট তত্ত্বাবধায়ক সরকার যখন ছিলেন, মানে 1-11-এর আগের তত্ত্বাবধায়ক সরকার, তাদের একজন উপদেষ্টাকে আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে, পরিচয় ছিল বলে আমি বলেছিলাম যে এইবার আপনাদের একটা সুযোগ এসছে, আপনারা এই বাংলাদেশে যে ছুটিটা আছে, সাপ্তাহিক ছুটি, এটিকে আপনারা রোববার করে দিচ্ছেন না কেন?
পাকিস্তানের মতো দেশ, আন্তর্জাতিক সময়ের সাথে তাল মিলিয়ে। পাকিস্তানের মতো দেশ, ইসলামিক রিপাবলিক পাকিস্তান, পাকিস্তান ইসলামিক রিপাবলিককে কিন্তু তারা মুসলিম লীগ সরকার যখন ক্ষমতা তারা শুক্রবার থেকে রোববারে নিয়ে গেছে। তো আপনারা এই সুযোগ এটা করতে পারেন। আমাকে উনি বললেন যে না এইটা আমাদের আমরা এইসব ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব না, আমরা দৈনন্দিন কাজ চালায় যাব। সুতরাং সেই জন্য কথাটা রুটিন ওয়ার্কের কথা হ্যাঁ। বললেন আর কি যে সুতরাং কিন্তু তখন যদি করতো এটা কেউ বাধা দিত না, এটা নিয়ে কোনো আন্দোলনও হইতো না, কিন্তু এটা করার সুযোগ ছিল। সুতরাং সেই জন্য কথাটা বলছি যে ম্যান্ডেট কতখানি আছে, ওনাকে শুধু দৈনন্দিন কাজগুলো চালাবেন নাকি এই যত সংস্কার কার্যক্রম পরিচালনা করার মতন তারা ম্যান্ডেট কিংবা এই পলিসি ম্যাটার্সে তারা কোনো পরিবর্তন আনবেন কিনা, এটা এখন দেখার বিষয় যে ওনারা কতখানি ম্যান্ডেট নিয়ে এসছেন, কিংবা তারা কি বলবেন কিনা যে আমরা এখনো পর্যন্ত সদ্য গঠিত সরকার, তারা এখনো পর্যন্ত বলেন না যে আমরা শুধু দৈনন্দিন কাজ চালায় যাব। যদি মনে হয় যে না আমরা পলিসি চেঞ্জ করবো, সেটা যদি হয় আমি খুব স্বাগত জানাবো। তাদের কাছ থেকে কিন্তু আমরা বারবারই সংস্কার হবে, সংস্কারের রূপরেখা আসবে, এই বিষয়গুলো কিন্তু বারবারই শুনছি। যদি বলা হয়, আমি যদি করেন অবশ্যই এটা খুব ভালো কাজ, চাইলে ওনারা করতে পারবেন। জি, দর্শক দেখছেন এখন প্রকাশ। ফারুক ভাই, ব্যাংকিং কমিশন নিয়ে আলাপ হচ্ছিল। ব্যাংকিং কমিশন আমরা দেখেছি বিভিন্ন সময় বাজেট বইয়ে ব্যাংকিং কমিশনের কথা উল্লেখ করা হয় যে ব্যাংকিং কমিশন করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখিনি। বললেন যে এর পেছনে হয়তো বা কোনো প্রেশার গ্রুপ কাজ করেছে কিনা, সে কারণে হয়তো সেটি হয়নি। ডক্টর সালেউদ্দিন আহমেদ স্যারের সাথে আমাদের যখন আলাপ হতো আগে বা কথা হতো ব্যাংকিং কমিশন নিয়ে, যখন তার বক্তব্য আমরা শুনতাম, তিনিও ব্যাংকিং কমিশন করার কথা বলতেন এবং এখনও বলছেন। তবে সেই সঙ্গে আরও একটি কথা তিনি আজকে বক্তব্যে যুক্ত করলেন, সেন্ট্রাল ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন যথেষ্ট পরিমাণ শক্তিশালী এবং সেগুলো আন্তর্জাতিক মানের, কিন্তু সেন্ট্রাল ব্যাংক সেটি আসলে প্রয়োগ করতে পারছে কিনা, আইন ব্যবহার করতে পারছে কিনা, সেই জায়গাতে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের জায়গা ছিল। পরিপালিত হয় না আইনগুলো, অনেক সময় বলা হতো। এখন বাংলাদেশ ব্যাংক যদি তাদের নিয়মিত নিয়ন্ত্রক কার্যক্রম, তদারকি কার্যক্রম সফলভাবে শক্ত হাতে পরিচালনা করতে পারে, সেক্ষেত্রে কি আর ব্যাংকিং কমিশনের দরকার হবে? আমি কথাটা কিন্তু একটু আগে বললাম যে আমাদের দেশে অনেক আইন আছে, এই আইনগুলো কিন্তু যথেষ্ট, মানে আমাদের যেই পরিস্থিতি আর্থিক কিংবা ব্যাংকিং খাতে, সেটিকে স্ট্রিমলাইন করার জন্য যে আইন আছে সেটা কিন্তু যথেষ্ট। কমিশনের ব্যাপারটা যদি নাও হয়, ওইটাকে যদি পুরোপুরি পরিপালন করা যায়, ওইটা দিয়ে কিন্তু আমাদের আর্থিক খাতকে অনেকখানি তুলে আনা সম্ভব। এখন কথা হচ্ছে যে আইনগুলো ছিল, আমি যেটা বলছি যথেষ্ট সাফিসিয়েন্টলি কি বলবো রোবাস্ট একটা আইন কাঠামো ছিল ব্যাংকিং খাতের কথা যদি আমরা বলি, সেটি আমরা ঠিকমতো করতে পারি নাই হয়তো। নাহলে আইন থাকা সত্ত্বেও আমি একটা উদাহরণ দিয়ে বলি যে মনে করেন একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর যদি একটা দলীয় পরিচয়ে পত্রিকা আধা পৃষ্ঠায় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন জিনিস প্রচার করেন, সেটা তো আসলে এটা হওয়ার কথা না, এটা হয়েছে, এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি। তার মানে কি আইন থাকা সত্ত্বেও সেটা পরিপালন হয় নাই। সুতরাং সালেউদ্দিন সাহেব যেটা বলছেন, আমি সেটা একেবারেই মনে করি যে আমাদের দেশে যে, আমি এটা আগেও অনেকবার বিভিন্ন জায়গায় বলেছি, আমাদের দেশে যে আইনগুলো আছে, ব্যাংকিং আইনগুলো আছে, সেগুলো যদি কোনো ব্যাংক সঠিকভাবে পরিপালন করে, এইটাই কিন্তু যথেষ্ট সম্ভব। এখনকার যে মনে করেন আমাদের ব্যাংকিং সেক্টরে এখন কয়েকটা ব্যাংক আছে যারা সত্যিকার অর্থে ওয়েল গভর্নড ব্যাংক, সত্যিকার সুশাসন নিয়ে চলছে, তারা তো কোনো কমিশনের আন্ডারে না, তারা এই আইনেই চলছে। এই আইনগুলো সঠিকভাবে পরিপালন করছে বলে এই ব্যাংকগুলা, যে ব্যাংকগুলোর কথা আমরা বলি যে সঠিকভাবে পরিচালিত, সত্যিকার অর্থে ভালো সুশাসন নিয়ে চলছে, তারা তো এই আইনের আন্ডারে চলছে, তাদের জন্য নতুন কোনো আইন তৈরি করতে হয় না। সুতরাং ব্যাপারটা হচ্ছে আপনি আইনটা মেনে চলছেন কিনা এবং সেই আইনটা মানানো হচ্ছে কিনা, দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে যে আপনি আইনটা মেনে চলছেন, আপনি কোনো ব্যত্যয় করছেন না, এটা একটা সাইড। আরেকটা হচ্ছে যারা ব্যত্যয় করছে তাদের উপর আপনি এটা প্রয়োগ করছেন কিনা, সেটার উপর নির্ভর করে যে এখনকার আইনে কিন্তু সম্ভব হইতো যদি সবগুলো ব্যাংকে আপনি বাধ্য করতে পারতেন এই আইনটা মেনে চলার জন্য, তাহলে কিন্তু আর্থিকতার অবস্থা এরকম দাঁড়াতো না, আমরা এই আলোচনার সুযোগই হতো না আমাদের পক্ষে, তাই না? এখন ফারুক ভাই, যেহেতু একটা বিশেষ অবস্থা, মানে ব্যাংকগুলোর অবস্থা তো ভালো নয় আসলে, মানে কিছু ব্যাংকের অবস্থা ভালো নয়, এই জন্যই তো আমরা দেখলাম যে মার্জারের উদ্যোগ নেওয়া হলো, একীভূত করার উদ্যোগ নেওয়া হলো। তো সেই উদ্যোগটা তো মাঝপথে, মানে কেমন একটা অবস্থা হয়ে গেল না? আমরা কিছু উদ্যোগ নিলাম, শুনলাম যে মার্জার হবে, মাঝখানে শুনলাম যে হবে, প্রক্রিয়া সময় লাগবে, একটু ধীরগতি হবে, এখন গিয়ে এই পরিবর্তিত অবস্থায় গিয়ে এই মার্জার অ্যাকুইজিশনগুলোর অবস্থা কি হবে? কি দেখেন, মার্জার নিয়েও আমরা অনেকবার কথা বলেছি। প্রথম কথা হচ্ছে মার্জার কোনো খারাপ কিছু না, মার্জার একেবারেই আপনার যে কোনো ব্যবসায় একটা যে কোনো ব্যবসাতে মার্জার একটা খুব
স্বাভাবিক প্রক্রিয়া। এখানে উইন উইন সিচুয়েশন, এটা উভয় পক্ষের উইন উইন সিচুয়েশনে ঘটে। এটা ঘটে। উভয় পক্ষের যদি সত্যিকার অর্থে এটা বিয়ের মতো মনে করেন, উভয় পক্ষের সম্মতিক্রমে এটা হবে। কিন্তু আপনি যদি কাউকে জোর করে বিয়ে করতে চান, আমি যদি ওইভাবে বলি, তাহলে তো এটা খুব মানে স্বাস্থ্যকর বিষয় না, তাই না? তো সুতরাং সেটাই করা হচ্ছিল এবং সেটা অতীতে আমি এর আগে অনেক জায়গায় বলেছি যে ভারতে এটা হয়েছিল। ভারতে অনেকগুলো ব্যাংকিং মার্জার হয়েছে, কিন্তু যেগুলো ফোর্সড মার্জার হয়েছে সেগুলো কিন্তু সফল হয় নাই। ভারতের মার্জারটা এসেছিল নরসিংহ কমিটি, যিনি একসময় সেন্ট্রাল ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, তার অধীনে কমিশন গঠন করা হয়েছিল। তিনি মার্জারের কথা বলেছিলেন, কিন্তু তার সাথে এটাও বলেছিলেন মার্জারগুলো যাতে জোর করে করা না হয়। আমাদের দেশে যেটা হচ্ছিল, বলা হচ্ছিল কেউ যদি রাজি না হয় তাহলে আমরা জোর করে করাবো। এটা কিন্তু কোনোভাবে কাম্য জিনিস, কাঙ্ক্ষিত বিষয় ছিল না। আবার দেখা গেল, দেখছিলাম ফারুক ভাই যে কোনো জায়গা থেকে সেটি রূপ মানে দিয়ে দেওয়া হচ্ছিল যে তুমি তোমার সাথে মার্জার হবা। এটা তো হওয়ার কথা না। এটা হওয়ার কথা হচ্ছে ব্যাংক টু ব্যাংক ডিসাইড করবে যে আমরা মার্জার হব কি হব না। সেখানে মানে ইন্ডিকেশন করে দেওয়া হচ্ছিল যে তোমার মার্জার তোমার সাথে, এর মার্জার ওর সাথে, ফর্মুলা দিয়ে দেওয়া হচ্ছিল না। এখানে সবচেয়ে আরো আপত্তিকর বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি জোর করে করছেন একটা দুর্বল ব্যাংকে কোনো একটা সবল ব্যাংকের ঘাড়ে চড়াবেন, কিন্তু বলা হচ্ছে সেই দুর্বল ব্যাংক কেন হয়েছে? বিকজ ওই ব্যাংকে সীমাহীন দুর্নীতি, অদক্ষতা, অযোগ্যতার কারণে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে, তাই তো? কিন্তু 5 বছর পরে সেই ব্যাংকের যারা এইসব কাজ করেছেন, দুষ্কর্ম করেছেন, তারা কিন্তু আবার ফিরে আসতে পারবেন। এটা কিন্তু কোনোভাবে মানে গ্রহণযোগ্য সমাধান না। সুতরাং তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আপনি একটা দুর্বল ব্যাংকে আপনাকে আমি 5 বছরের জন্য দায় মুক্তি দিয়ে দিলাম এবং তাদের কোনো বিচারের কথা বলা হচ্ছে না। কারণ কথা ওখানে সীমাহীন দুর্নীতি এবং বিভিন্ন লুটপাটের কারণে তো ব্যাংকগুলো দুর্বল হয়েছে বলে তাদেরকে অন্য ব্যাংকের ঘাটে চাপানোর চেষ্টা করা হচ্ছিল। এখন কথা হচ্ছে যে আপনি তাদের কোনো বিচার করবেন না, তাদেরকে 5 বছর পরে ফেরত আসার সুযোগ দেবেন। তাহলে এটা তো মার্জারের কোনো মানে আপনার কি বলবো মানে ডিজায়ারেবল কোনো পলিসি হতে পারে না। এবং সেই কারণে পরে কিন্তু এটা ব্যাকট্র্যাক করেছে, ব্যাকফায়ারের মতো মানে ওনারা পশ্চাদাপসরণ করেছেন, এটা থেমে গেছে এক পর্যায়ে, যখন বোঝা যাচ্ছিল এটা আসলে সম্ভব না। 2-1টা ব্যাংক তো বলেই ফেলেছে আমরা করব না, এটা তো বলেছে। জি, দর্শক দেখছেন এখন প্রকাশ। ফারুক ভাই, যদি ব্যাংকিং কমিশন হয়ও তাহলে ব্যাংকিং কমিশনের কাজটা কি হবে? মানে কেস টু কেস বেসিসে ব্যাংকগুলো যেগুলোর অবস্থা ভালো ছিল না সেগুলোকে যাচাই বাছাই করা, সেগুলোকে উন্নতিকরণে কি করা যায় সেই পরামর্শ দেয়া, সেই রূপরেখাই তো ব্যাংকিং কমিশনের দেওয়ার কথা। এখন এই প্রেক্ষাপটে এসে আগে যে মার্জারের মানে বিষয়গুলো ছিল সেগুলো তো ব্যাংকিং কমিশন চাইলে নাও প্রস্তাব করতে পারে, তখন তো আবার নতুন করে সেই রূপরেখা আসতে পারে কমিশনের কাছ থেকে। ব্যাংকিং কমিশনকে দেখতে হবে, এটা আমি মনে করি না। ব্যাংকিং কমিশনের অনেকগুলো কাজ আছে যেগুলো মানে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের ব্যাংক তৈরি করার জন্য, ব্যাংকিং খাত তৈরি করার জন্য তাদের বিভিন্ন আমাদের যেসব ডেফিসিয়েন্সিসগুলো আছে সেগুলো নিয়ে তারা করবেন। মার্জারের বিষয় তারা আনতে পারেন, মার্জারের বিষয়ে তারা বলতে পারেন যে কীভাবে এরকম জোর করে না। মার্জারের বিষয়টা অবশ্যই এমনভাবে করতে হবে কিন্তু যেই যাতে করে উইন উইন সিচুয়েশন হয়তো হবে না, কিন্তু কথা হচ্ছে আপনি দায় ব্যর্থ না হয় কোনোভাবে, সেটাই বলছি। কারণ কথা হচ্ছে যে আপনার আমি নরসিংহ কমিটির রিপোর্টের কথা যেটা বলছি, যে কারণে ভারতে যেটা হয়েছিল তাদের কিন্তু একটা উদ্দেশ্য ছিল ব্যাংকগুলোকে মার্জার করতে হবে এই কারণে যাতে করে ব্যাংকগুলো আন্তর্জাতিক মানের ব্যাংকের সাথে আপনার তুলনীয় করতে পারে, তাদের সমান ওইভাবে আন্তর্জাতিক মানের ব্যাংক উন্নীত করার জন্য এটা করার কথা হচ্ছিল। আমরা সেটাও চাই না, আমরা চাই সুস্থ একটা ব্যাংকিং সেক্টর। আমরা আন্তর্জাতিক মানে উঠে যেতে হবে তা না। আমরা এখন অনেক ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশের চাইতে আমরা কিন্তু বাসেল 3 বাস্তবায়নে বাংলাদেশের ব্যাংকগুলো কিন্তু অনেক এগিয়ে আছে। আমরা এই আপনার সিআরআর আপনার ক্যাপিটাল রেশিওতে আমরা কিন্তু যেখানে আসছি বাসেল 3 সত্যিকার মেনটেন করে, আমরা কিন্তু ভারতও এটা হয় নাই কিংবা আশপাশের দেশে কিন্তু বাসেল 3 পুরোপুরি করতে পারে না, আমরা করেছি। সুতরাং আমরা কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে আছে, কিন্তু এই এগিয়ে যাওয়াটাও কিন্তু আসলে সত্যিকার অর্থে যেটা বলি, যেটা আমরা পুরোপুরি এটার বেনিফিটটা পাচ্ছি না, বেনিফিট পাইনি এই কারণে যে আমরা কিছু আমাদের দেশে কিছু ব্যাংক তারা মান্য করেছে, অন্যান্য ব্যাংক একদিকে মানলো, তাদের দিকে আপনি মনে করেন একটি ব্যাংকের দিনের পর দিন যদি আপনার সিআরআর শর্টফল থাকে এবং তার জন্য যে ফাইন হয় সেটা তারা দিতে পারছে না, এইভাবে একটা ব্যাংক তো চলতে পারে না। এটা কোনোভাবে মানে চিন্তাই করা যায় না। সিআরআর দিনের পর দিন শর্টফল হচ্ছে এবং তার জন্য ফাইন হচ্ছে, সে ফাইনের টাকা তারা দিচ্ছে না। তাহলে আপনি কিভাবে এই অবস্থাটাকে আপনি কিভাবে আপনি এটা ডিফাইন করবেন এইরকম অবস্থাটাকে? সুতরাং
এই জিনিসগুলাই এখন দেখতে হবে যে ওই যে নির্মোহ কথাটা বারবার বলছি যে অনুরাগ বা বিরাগে বশবর্তী না হয় সত্যিকার অর্থে চালানোর জন্য ব্যাংকিং কমিশন এই ফাঁক ফোকরগুলো বন্ধ করতে হবে যে কোনো কাউকে এই যে আমরা যেটা এতদিন দেখে আসছি এগুলো যাতে কোনোভাবে না হয়। কারণ এতে করে বোঝা যাচ্ছে লোকে আমরা এমনও জানি যে অনেক ব্যাংকে আমাদের সেন্ট্রাল ব্যাংকের ইন্সপেকশন টিম স্বাধীনভাবে কাজই করতে পারে না, এটাও তো আমি জানি। জি ফারুক ভাই, এই বিষয় নিয়ে আলাপ করব যে অনেক ব্যাংকে তো দেখেছি আমরা যে সেন্ট্রাল ব্যাংক থেকে পর্যবেক্ষক বসানো হয়েছে, তারপরে আমরা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর স্বতন্ত্র পরিচালক দেওয়া হয়, তাদের ভূমিকা কি বা সামনের দিনগুলোতে তাদের অবস্থান বা কী হবে সে বিষয় নিয়ে আলাপ করবো। একটি বিরতির সময় হয়েছে, দর্শক বিরতির পর আবারও ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমাদের সঙ্গে রয়েছেন ফারুক মুইনুদ্দিন। আলাপ করছি আমরা এখনকার সময়ের অর্থ বাণিজ্য নিয়ে। ফারুক ভাই, বিরতির আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আমরা দেখি যে ব্যাংক যখন দুর্বল হয়ে যায় তখন অনেক ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে পর্যবেক্ষক বসানো হয়, কিন্তু তাদের ফাংশনটা আসলে কতটুকু কাজ করে ব্যাংকে ভালো করার জন্য, ব্যাংকের অবস্থা উন্নতি করার জন্য, সেটা তো আমরা খুব বেশি পেয়েছি কিনা এর আগে। এছাড়াও আমরা দেখি যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তারা অনেকটাই ডিপেন্ডেন্ট ডিরেক্টরের মতো আচরণ করেন। এই জায়গাগুলোতেও তো আসলে পরিবর্তন জরুরি, কারণ তাদের তো ভূমিকা রাখার কথা ব্যাংকের উন্নয়নে। এখানে দুটো বিষয় আছে। প্রথম কথা হচ্ছে পর্যবেক্ষক বসানোর কথা যেটা বলছেন, পর্যবেক্ষকদের আসলে কতখানি ক্ষমতা দেওয়া আছে এটা আমার জানা নাই। হ্যাঁ, কারণ আমি দেখেছি কয়েকটা ব্যাংকে পর্যবেক্ষক বসানো সত্ত্বেও তারা বোর্ডের কোনো সিদ্ধান্ত যে পুরোপুরি পরিবর্তন করতে পেরেছেন আমি জানি না, তাদের কাজটাকে আমি জানি না। তারা কি শুধু পর্যবেক্ষণ করবেন নাকি ওইখানে কোনো কাজে বাধা দিবেন সেটা আমার জানা নাই, সেই জন্য আমি কথা বলতে পারছি না এই বিষয়ে। কিন্তু মূল বিষয়টা পর্যবেক্ষক বসানোর উদ্দেশ্যটা সফল তখনই হতো যখন পর্যবেক্ষক দেখতেন যে কোনো একটা বিষয় এইটা সিদ্ধান্তটা নেওয়া ঠিক হচ্ছে না, খারাপ হতে পারে, তারা এটা বাধা দিচ্ছেন কিনা, বাধা দিতে পারছেন কিনা, না তারা শুধুমাত্র পর্যবেক্ষণ করে রিপোর্টটা জমা দিবেন, হ্যাঁ সেটা আমি জানি না ঠিক। কিন্তু পর্যবেক্ষক যদি বসানো হয় তাহলে তাদেরকে ওই রকম এম্পাওয়ার করে বসাতে হবে, তারা বোর্ডের যে কোনো সিদ্ধান্ত বন্ধ করতে পারবেন। কারণ আমরা দেখেছি ফারুক ভাই যে পর্যবেক্ষক বসানোর পরেও সেই ব্যাংকের অবস্থা খারাপ হয়েছে। সেই কথাটাই বলতে চাইলাম আমি আপনাকে। সুতরাং তাদের সেই ম্যান্ডেট কিংবা তাদেরকে সেই এম্পাওয়ারমেন্ট দেওয়া হয়েছিল কিনা আমার জানা নাই। সুতরাং পর্যবেক্ষক যদি বসানো হয় তাদেরকে ওইরকম ক্ষমতা দিয়ে বসাতে হবে যে উনি যেন ফাংশন করতে পারেন, তারা বোর্ডের কোনো মানে অবৈধ অনৈতিক সিদ্ধান্তকে তারা বন্ধ করতে পারেন, সেইভাবে পর্যবেক্ষক বসাতে হবে। এটা হচ্ছে একটা সাইড। দুইটা সাইড হচ্ছে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কথা বলেন। আমি নিজেও একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এখন কথা হচ্ছে এইটা কিন্তু আবার কালচারের উপর নির্ভর করে। আপনি যে এখানকার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বসানো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো যেগুলো ব্যাংক, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের না, এটা হচ্ছে আবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইন অনুযায়ী পর্যবেক্ষক বসানো হয়। তারা যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি, ব্যাংক বলে না, প্রতিটা পাবলিক লিমিটেড কোম্পানিতে পর্যবেক্ষক আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বসাইতে পারে, এবং সেটা ডিরেক্টরদের সমানুপাতিক হারে একটা অনুপাত আছে, এই অনুযায়ী রাখতে হবে। এখন অধিকাংশ ক্ষেত্রে যেখানে দেখা যায় সেটা হচ্ছে যে বসাতে হয় বলে বসানো হয়, আপনার ইন্ডিপেন্ডেন্ট আনুষ্ঠানিকভাবে তারা রাখে। কিন্তু আমি কয়েকটা ব্যাংকে দেখেছি যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তারা শুধুমাত্র ওখানে যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মিটিং অ্যাটেন্ড করেন, কিন্তু তারা সিগনেচার করেন, উপস্থিত থাকেন। তারা ওখানে যে কোনো ইতিবাচক ভূমিকা রেখেছেন এটা আমার খুব বেশি জানা নাই। আমি শুধু একটি ব্যাংকের কথা জানি যেখানে ম্যাক্সিমাম আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ওখানে আপনার স্পন্সর ডিরেক্টরের তুলনায় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের সংখ্যা বেশি, এবং সেই ব্যাংকটির খুবই ভালো চলছে। বিকজ যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কিন্তু ব্যাংকটা চালাচ্ছেন, আপনি যদি বোর্ড অফ ডিরেক্টরসের কথা বলেন, আমরা সেই ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে চেয়ারম্যান হতে দেখেছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো সুতরাং এইটা নির্ভর করে যে ওই ব্যাংক কিংবা যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানির কালচারটা কি, কালচারটা যদি তারা সত্যিকার অর্থে কমপ্লায়েন্স করতে চায়, কমপ্লায়েন্ট থাকতে চায়, তাহলে এই কালচারটা তাদেরকে এম্পাওয়ার কিংবা এনাবল করবে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা ওখানে ইতিবাচক ভূমিকা রাখবেন, এবং বোর্ড যেভাবে পরিচালিত হচ্ছে সেখানে তাদের যাতে কোনো আপনার কন্ট্রিবিউশন থাকে, তারা যাতে ওখানে ভ্যালুয়েট করতে পারেন, সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রাখতে হয়। এবং রাখতে হয় আরেকটি কারণে, যাতে মালিক পক্ষ যারা স্পন্সর ডিরেক্টর তারা যাতে একচেটিয়াভাবে এমন কোনো সিদ্ধান্ত না নেন যেটা সাধারণ শেয়ার হোল্ডারদের স্বার্থের পরিপন্থী হয়, এটা দেখার দায়িত্ব কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের।
সুতরাং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আপনি যেটা বলেন যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা প্রায় সময় ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়, এটা বলছেন, এটা আপনি একেবারে অমূলক কথা বলেননি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যাংকে যাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বসাতে হয়েছে তারা সেখানে খুব বেশি ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারছেন কিংবা তারা কোনো কন্ট্রিবিউট করতে পারছেন কিনা এটা আমার জানা নাই। তবে স্পিরিটটা এটা হওয়া উচিত যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মানেই হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেই কারণে বসাচ্ছে তারা যাতে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করার জন্য যা যা করা তাই করবেন, সেটা অধিকাংশ জায়গায় করতে পারছেন কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন। দর্শক দেখছেন এখন প্রকাশ। ফারুক ভাই, আমরা কথা বলছিলাম যে পর্যবেক্ষক, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এবার যারা ডিরেক্টর ব্যাংকের যারা উদ্যোক্তা পরিচালক তাদের প্রসঙ্গে একটু আসি। বাংলাদেশের আমরা ব্যাংকিং সেক্টরে যারা ডিরেক্টর উদ্যোক্তা পরিচালক যারা, তাদের হস্তক্ষেপের কারণেই তো অনেক ব্যাংকে আমরা দেখেছি সেই ব্যাংকিং খাত দুর্বল হয়েছে, সেগুলো ফাইন্ড আউটও হয়েছে। সেখান থেকে সেই পরিস্থিতি থেকে ব্যাংকটিকে বের করে আনার জন্য অনেক ধরনের চেষ্টা করতে হয়েছে বাংলাদেশ ব্যাংকে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক সময় লেগেছে, ততদিনে ব্যাংকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখন যারা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক তারা যখন ম্যানেজমেন্টকে কাজ করতে দেন না স্বাধীনভাবে, তারা বারবার হস্তক্ষেপ করেন, সেই কালচার দীর্ঘদিন ধরে আমরা দেখেছি। সেই জায়গা থেকে কি বের হয়ে আসবে সামনের দিনগুলোতে? এটা নির্ভর করবে আপনি যেটা বলছেন যে এখনকার যিনি অর্থ উপদেষ্টা তিনি, আমি তার সবচেয়ে বড় ভূমিকা এখানে আমি আশা করি। কারণ কথা হচ্ছে যে এখানে যাতে কোনো ছাড় দেওয়া না হয়, আগে যেটা হয়েছে আমরা দেখেও না দেখার ভান করে থাকা, এই কাজগুলো যদি না হয় তাহলে কিন্তু এটা সম্ভব। এবং সেটা এটা স্ট্রং এই অর্থ উপদেষ্টার মতো লোক, তিনি যদি সত্যিকার অর্থে সেন্ট্রাল ব্যাংককে এম্পাওয়ার করেন যে এইগুলাকে কঠোরভাবে যাতে নজরদারি রাখা হয়, তাহলে কিন্তু এটা সম্ভব। আমি আপনাকে একটা কথা বলি, এই যে যখন জোর করে একটা পরিবার থেকে দুজনের জায়গায় 4 জন ডিরেক্টর রাখার কথা বলা হলো, তখন একদম যখন শুরু হয় তখন আমি একটা টেলিভিশন চ্যানেলে আমাকে ডেকেছিল এবং ইট ওয়াজ এ লাইভ প্রোগ্রাম। তো আমি তো একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে বিষয়টা নির্ভর করবে যে একটা পরিবারে 2 জন থাকুক 4 জন থাকুক, তার চেয়ে বেশি প্রয়োজন যে ওই ব্যাংকটা কিভাবে রান করে। আমরা বাংলাদেশে এমনই কিছু ব্যাংক আছে যেখানে পরিবারের একজন লোকও নাই, এই যে পরিবারের 4 জন, কোনো একজন লোকও নাই, কিন্তু সেই ব্যাংকগুলোতে লুটপাট হয়েছে, তো কোনো পরিবারের লোক ছিল না এখানে, তাহলে কারা করেছে? সুতরাং পরিবারের লোক 4 জন থাকলে লুটপাট হবে, 2 জন থাকলে হবে না, এইটা কথা না, বলা যায় না। এটা বাংলাদেশের বেশ কয়েকটা ব্যাংকের নাম আপনিও জানেন আমিও জানি যেখানে পরিবারের একজন লোকও নাই উদ্যোক্তাদের, কিন্তু সেখানে হচ্ছে, তো কী হচ্ছে আমরা সবাই জানি। সুতরাং 4 জন 2 জন ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে ব্যাংকটা কীভাবে পরিচালিত, যে ব্যাংকের যদি সত্যিকার অর্থে, আমি যেই কথাটা খুব ক্লিশে হয়ে গেছে বারবার বলি যে সুশাসনের কথাটা, এটা যদি সত্যিকার অর্থে আপনার গুড গভর্নেন্স থাকে তাহলে 2 জন 4 জনে কিছু আসা যায় না, আমি যেটা মনে করি। কারণ অতীতে হয়েছে যে 4 জন থাকলেও যা, 2 জন থাকলেও তাই, একজন না থাকলেও তাই হয়েছে। সুতরাং ইস্যুটা হবে ব্যাংক কীভাবে পরিচালিত হচ্ছে এবং সেন্ট্রাল ব্যাংক কতখানি তাদের উপরে নজরদারি করছে, এইটার উপরে সব কিছু কিন্তু জিনিসটা নির্ভর করছে। সুতরাং আমি তখন বলেছিলাম যে আপনি যখন ঠেকাতে পারছেন না 4 জন ডিরেক্টর হওয়াকে, তাহলে আপনি ব্যাংকগুলোকে সুশাসন নিশ্চিত করে চালাতে দেন, এই 4 জন ডিরেক্টরের উপর আপনারা নজর রাখেন তারা কি করছে, এটা যদি করেন তাহলে 4 জন হলে অসুবিধা তো কিছু নাই, যে আপনি ঠেকাতে পারছিলেন না। হ্যাঁ, আপনি তো ফারুক ভাই ম্যানেজমেন্টও কাজ করেছেন ব্যাংকের, তো তখন বোর্ডে যারা ডিরেক্টর ছিলেন সেই প্রেশার কি নিতে হয়েছে? সেটা কিভাবে অনেক বাংলাদেশের অনেক এমডি রয়েছে ব্যাংকের যারা ম্যানেজিং ডিরেক্টর, তারা বলেন যে আসলে আমরা বোর্ডের প্রেশার বা বোর্ডের কথা মেনে নিতে বাধ্য হই, আমরা নিজেদের মতো করে কাজ করতে পারি না, স্বাধীনভাবে কাজ করতে পারি না, আমরা তাদের কথার উপর কোনো কথা বলতে পারি না, এক অর্থে মেনে নিতে বাধ্য হই। আপনি যখন ম্যানেজমেন্টে কাজ করেছেন আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা হচ্ছে এটাই যে আমি ফরচুনেটলি আমি এমন কোনো আছে, এরকম আছে, ছিল, কিন্তু কথা হচ্ছে এখানে একটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে একজন ম্যানেজমেন্টের পক্ষের, সে এমডি হোক কিংবা যেই হোক, তাকে কিন্তু যে কোনো জিনিসকে আগে বোঝাইতে হবে যে এই কাজটা ঠিক হচ্ছে না। আপনি আইন দিয়ে বোঝাতে পারেন কিংবা অন্যান্য জিনিস দিয়ে বোঝাতে পারেন যে এইটাই হবে না, এখন আপনার মধ্যে সেই সৎসাহসটা থাকতে হবে। এরা আমি অতীতে, আমি যখন ছিলাম আমি করেছি, আমি যখন এমডি ছিলাম না তখনও করেছি, 2-একটা ব্যাপারে আমি বুঝাইছি যে এটা হবে না, এটা সম্ভব না, এটা এইভাবে করা যায় না, এবং এইটার ফল কিন্তু এরকম হবে, এবং সেটা পরবর্তী দেখা গেছে আমি বাধা দিয়েছি এবং সেটা হয় নাই, এটা হয়েছে। কিন্তু এটা 1-2টা কেস এরকম আছে যে
এটা আটকাতে পেরেছে। এখন কথা হচ্ছে সেই সৎসাহসটা হয়তো সবাই থাকে না। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মনে করেন ডিরেক্টরও তো অনেক আইন কানুন জানে না, তাদেরকে আইন দিয়ে বোঝাইতে হবে যে এটা এইভাবে করা যায় না। তো এটা হচ্ছে আরেকটা বিষয়। তারা অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ম্যানেজমেন্টের উপরে। ম্যানেজমেন্টকেও কিন্তু সেটাকে আপনাকে ম্যানেজমেন্ট কখন স্ট্রং থাকে, ম্যানেজমেন্ট যখন সত্যিকার অর্থে ব্যাংকিং আইন কানুন বুঝে তাদেরকে এটাকে তাদেরকে কনভিন্স করতে পারেন যে এটা করা যায় না। এই কনভিন্সিং ক্ষমতাটা কিন্তু ম্যানেজমেন্টে থাকতে হবে। কিন্তু এটাও কিন্তু আমি যেটা বলছি সেটা অধিকাংশ ব্যাংকের ক্ষেত্রে এটা সম্ভব না। অধিকাংশ ব্যাংকের মালিক পক্ষ এটা শুনতে চায় না। কিন্তু কিছু কিছু ব্যাংকের মালিক পক্ষ আছে, যদি ন্যায্য কথা বলে আপনার ম্যানেজমেন্ট থেকে, তারা এটাকে একেবারে উপেক্ষা করবে সেরকম বলে মনে হয় না। কারণ কথা হচ্ছে যে হ্যাঁ, অনেক রগ ডিরেক্টরস আছে যারা সত্যিকার অর্থে কোনো কথা শুনতে চায় না। ফারুক ভাই, এখানে প্রশ্ন রাখবো আপনার কাছে যে অর্থনীতিকে রাজনীতিকরণের বাইরে রাখাটা কি তাহলে সমাধান হয় কি না, এইটা শুনবো ফারুক ভাই। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে তারপর শুনি। দর্শক দেখছেন এখন প্রকাশ। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে, এখন অর্থ বাণিজ্য, সেই প্রসঙ্গে আলাপ করছি। ফারুক মনিউদ্দিন রয়েছেন আমাদের সঙ্গে। আলাপ করছিলাম আমরা যে যদি রাজনীতিকে বাইরে রাখা যায় অর্থনীতির, রাজনীতির প্রভাব বলয়ের কারণে অনেক সময় অর্থনীতিতে ইম্প্যাক্ট পড়ে। যারা রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে যেসব ব্যবসায়ীরা রয়েছেন, অলিগার্ক বলে একটি শব্দ রয়েছে, তারা অনেক সময় যেহেতু ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থাকেন, অনেক ধরনের সুবিধা পান। তার এই বলয়ের বাইরে থাকা ব্যবসায়ীরা সেটি পান না, এক ধরনের অসমতা তৈরি হয়। ব্যাংকগুলোর নীতি নির্ধারণ প্রক্রিয়াতেও আমরা দেখেছি যে সেন্ট্রাল ব্যাংকের অনেক সিদ্ধান্ত, এমন এক সময় দেখেছি যে আমরা একটি 5 তারকা হোটেলের সিদ্ধান্ত হয়েছে ব্যাংকের নিয়ম নীতির ব্যাপারে, সেটি সেন্ট্রাল ব্যাংকে বসে হয়নি। এই প্রভাব বলয়ের বাইরে যদি আমরা আর্থিক খাতকে রাখতে পারি, তাহলে সেটি নিজের মতো করে চলতে পারে কিনা? আসলে বিষয়টাকে জানেন, রাজনীতির সাথে আসলে ওইভাবে সম্পর্কিত আছে বলে আমি মনে করি না। রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। আমি যদি ভারতের কথাই ধরি, ভারতের রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো অনেক স্ট্রং, ভারতের অনেক কিছু স্ট্রং, ডেমোক্রেসি অনেক স্ট্রং, তাই না? সেখানে এরকম যে ওখানে এত স্ট্রং থাকা সত্ত্বেও ওখানে কিন্তু এরকম এই যে চাপিয়ে দেওয়ার বিষয়গুলো কিন্তু নাই আসলে, তাই না? ইস্যুটা হচ্ছে যে আসলে রাজনীতি বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনার যখন আইন প্রণয়ন করবে আপনার ব্যবসায়ীরা, এবং ব্যবসায়ীরা যখন রাজনীতিবিদ, ব্যবসায়ীরা যখন পার্লামেন্ট চালায়, ব্যবসায়ীরা যখন আইন প্রণয়নকারী হয়, তখন কিন্তু আপনার এই ক্ল্যাশটা হয়, আপনার ইন্টারেস্টের ক্ল্যাশটাও এখানে। কারণ কথা হচ্ছে যে ব্যবসায়ীরা কখনো এমন কোনো আইন চাইবে না যেটা ব্যবসায়ীদের বিরুদ্ধে যায়। সুতরাং অর্থনীতি যেখানে যাক, ব্যাংকিং সেক্টর যেখানে যাক না কেন, অর্থনীতি আপনার আইন যারা করবেন তারা যদি তাদের স্বার্থের বাইরে কোনো কাজ না করে, তাহলে এখানে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হবে, তাই তো? এখানে বিষয়টা আপনার মনে করেন, আমি একটা কথা বলি যে আমাদের দেশে এই যে ইচ্ছাকৃত খেলাপিদের যে আইনটা হলো 2023 সালে, ভারতে এটা হচ্ছে 1999 সালে, 1999 ইন্ডিয়াতে হচ্ছে ইচ্ছাকৃত খেলাপিদের আইনটা। আমাদের দেশে আইনটা হয় 24 বছর পরে, ইন্ডিয়ার 24 বছর পরে, 24 ইয়ার্স লাগলো আমাদের। এমনকি এটা 2001 সাল থেকে এইটা কিন্তু এই ইচ্ছাকৃত খেলাপিদের এটা আইনের মধ্যে আনার বিষয়টা 2 বছর ধরে ঘুরছিল, কিন্তু এটা আনা যাচ্ছিল না। পরে এটা হয়তো একসময় করেছে, কিন্তু এইটাও এমনভাবে করা হয়েছে যে এটা যে ইচ্ছাকৃত খেলাপিদের আইন করা যে সর্বরোগহর মহৌষধ, এটা আমি বলছি না। কারণ কথা হচ্ছে এখানে ব্যাংকারদের উপর অনেক দায়িত্ব আছে। বিকজ ব্যাপারটা এমন হয়েছে, ব্যাংকগুলোকে প্রমাণ করতে হবে এ লোক ইচ্ছাকৃত খেলাপি, এবং সেটি বেশ কঠিন কাজ, যে আমি ব্যাংকারদেরকে বলেছি যে এখন তোমাদের উপর দায়িত্ব বাড়লো, বিকজ ইউ উইল হ্যাভ টু প্রুভ হিম দ্যাট হি ইজ ইচ্ছাকৃত খেলাপি। সুতরাং এই ব্যাপারগুলো এরকম না করে আরও আপনার শর্তগুলো কিন্তু আর একটু অন্যভাবে করা যেত, তাহলে তো ব্যাংকারদের জন্য ইজি হতো। এখন ইট উইল বি এ বিট ডিফিকাল্ট ফর দেম টু প্রুভ সামওয়ান হি ইজ উইলফুল ডিফল্টার। সুতরাং এখানে রাজনীতির বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এখন রাজনীতিবিদরা কিন্তু রাজনীতিতে নাই, আমাদের রাজনীতি কন্ট্রোল করে ব্যবসায়ীরা। এটাতে অস্বীকার করার কোনো উপায় না। আপনি আমাদের পার্লামেন্টের যদি টোটাল ইয়েটা দেখতেন, লাস্ট পার্লামেন্টের আপনার যদি গঠন প্রক্রিয়াটা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন, তাহলে দেখবেন যে তারা কতজন সত্যিকার অর্থে রাজনীতিবিদ আছেন। এখন সেই রাজনীতিবিদরা নাই। সুতরাং ওইখানে সমস্যাটা হয়েছে। রাজনীতি ইটসেলফ নট, আমি রাজনীতির
থাকবে না এটা বলছি না, কিন্তু রাজনীতি যখন এসে এইখানে আইন প্রণয়নের জায়গায় রাজনীতিবিদরা থাকবেন না, শুধু ব্যবসায়ী আইন প্রণয়ন করবেন, তখন এই সমস্যাটা হয়, এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হয়। ফারুক ভাই, মানে খেলাপি নিয়ে তো একটু কথা বলবোই আমরা, যে মূল সমস্যা খেলাপি নিয়ে কথা বলবোই, কিন্তু তার আগে একটু আলাপ করতে চাই পুনঃ তফসিলের ব্যাপারটা। মানে পাওয়ার এক্সারসাইজের জায়গাটা আমরা দেখেছি যে যারা বড় বড় খেলাপি হয়েছেন তাদের যদি পাওয়ার এক্সারসাইজ করার জায়গা থাকে তারা সেটি করেছেন, পুনঃ তফসিলের সুযোগ নিয়েছেন বারবার। এই পুনঃ তফসিল তো মানে খেলাপি রিকভারের যে জায়গাটা, সেটা তো মানে আটকে যাওয়ার মতো অবস্থা তৈরি করেছে পুনঃ তফসিল, বারবার সুযোগ দেওয়া পুনঃ তফসিলের। দেখেন, আমাদের আগের সরকারের মানে ইমিডিয়েট লাস্ট অর্থমন্ত্রী, আগের অর্থমন্ত্রী যিনি নিজেও একজন ব্যবসায়ী, তিনি সরকার গঠন হওয়ার পরপরই বলছিলেন যে আর একটা খেলাপি ঋণ বাড়বে না। উনি বলছেন বাড়বে না, ঠিক আছে, ভালো কথা। উনি কি করলেন? উনি করলেন যে যাতে না বাড়ে, সুতরাং পুনঃ তফসিলের সুযোগটা দিয়ে আপনার পুরো ক্লাসিফিকেশন রুলটাকে চেঞ্জ করে আরও রিল্যাক্স করে দিলেন, যাতে নতুন কোনো ঋণ খেলাপি না হয়। উনি টেকনিক্যালি উনি তাই করেছেন, উনি ব্যালেন্স শিট ঠিক করলেন, তাই তো? সেই তো বললাম, তো সেটাকে আরও রিল্যাক্স করে দেওয়া, তো খেলাপি পরিমাণ হয়তো কমে গেল। আচ্ছা, আসলে এটা সত্ত্বেও, এটা সত্ত্বেও কিন্তু এটা হয় নাই। মানে এই সুযোগ দেওয়ার পরও কিন্তু আমরা দেখেছি, সেটাই বলছি উনি যেটা করেছিলেন, ব্যবসায়ীদেরকে কিংবা যারা খেলাপি তাদেরকে সুযোগ দিতে গিয়ে, আরও রিল্যাক্স করতে গিয়ে দেখা গেল যে খেলাপি ঋণও বেড়েছে। রিল্যাক্সও করেছে, তার সাথে খেলাপি ঋণও বেড়েছে। তার মানে বোঝার চেষ্টা করেন যে বিষয়টা আসলে কোথায়। এটা আমরা ব্যাংকাররা, আমরা সত্যিকার অর্থে যারা ব্যাংকিং নিয়ে ভাবি, তারা কিন্তু এই পুনঃ তফসিলের ব্যাপারটা আমরা কখনোই লাইক করি না সত্যিকার অর্থে বলতে। কারণ কথা হচ্ছে 2% ডাউন পেমেন্টে আপনার পুনঃ তফসিল। ডাউন পেমেন্টটা পরের জিনিস। প্রথম কথা হচ্ছে পুনঃ তফসিল করাটাই মনে হচ্ছে লোনটা কোথাও আটকেছে। এখন কথা জেনুইন কারণে আটকেছে নাকি কি, যে জেনুইন কারণে আটকলে আমি দীর্ঘ সময় পুনঃ তফসিল করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি তো গড়ে সুযোগ দিয়ে, কিন্তু কথা হচ্ছে আপনি গড় সবাইকে সুযোগ দিয়ে দেন। এবং এই যে একসময় দেখা গেলো 500 কোটি টাকার উপর যাদের থাকবে তাদের 2% দিয়ে করলো, তাদের একটাও 1 পয়সাও রিকভারি হয় না এখান থেকে এখনও পর্যন্ত। যে আমি বলি যে আমাদের প্রত্যেক ব্যাংকে একটা ষান্মাসিক না ত্রৈমাসিক একটা রিপোর্ট পাঠাতে হয়, টপ 20 ডিফল্টার্স, এটা বোর্ডে আনতে হয়, বোর্ড থেকে আবার সেন্ট্রাল ব্যাংকে পাঠাতে হয় প্রতি 3 মাস পর পর। আমি আমার এই তো বৎসরের ব্যাংকিং এক্সপিরিয়েন্স আমি কখনো দেখিনি টপ 20 ডিফল্টার্সে যে 3 মাস পর পর যেটা পাঠাতে হয়, এখানে কোনো পরিবর্তন নাই। মানে টপ 20 ডিফল্টার যেটা আছে তারা অলমোস্ট রক সলিড, এটা কোনো পরিবর্তন হয় না। শুধু পাঠানোর জন্য পাঠানো হয়, বোর্ডে আনা হয়। এখন আমরা বোর্ডে আলাপ করি, যেটা আলাপ করার কিছু না, কোনো রিকভারি আছে নাই, তাহলে এটা পাঠিয়ে দিবে, এটা বোর্ডে আনার, বোর্ডকে আমরা নোট করলাম, কিন্তু এটা হয় না। সুতরাং এই ব্যাপারগুলো অনেকটা কি বলবো গতানুগতিক একটা জিনিস। আপনার মনে হয় না যে দায় মুক্তির জায়গা তৈরি করা হয়েছিল এই পুনঃ তফসিল বারবার এক ধরনের? না, সেটা তো বলতে চাইছিলাম যে ব্যাপারটা পুনঃ তফসিল করা মানে কি, তুমি দিতে পারছো না, ওকে তোমাকে আমি টাইম বাড়িয়ে দিচ্ছি। এখানে কোনো ধরনের মানে এখানে অনেক কিছু করার সুযোগ আছে। আপনি যদি ঠিক আছে, এই যে যখন কোর্টে গিয়ে আপনার স্টে অর্ডার নিয়ে আসে কোর্ট, তাহলে বলা হচ্ছে যে হ্যাঁ এরকম আইন করতে হবে যে স্টে অর্ডার আনলে তুমি এত % ডাউন পেমেন্ট দিয়ে দিতে হবে, রাইট? তারপরে আসো। হ্যাঁ, এটা দারুণ একটা প্রক্রিয়া হতে। তাহলে আসো যে ঠিক আছে আমি স্টে অর্ডার দিব, কারণ আমাদের কোর্টে গেলে তারা দেয়, তাদের কাছে বলে মানবাধিকারটা অনেক কিছু বলে, তো নাগরিক অধিকার নিয়ে গিয়ে তারা করে। কিন্তু এটা আলটিমেটলি প্রথম কথা হচ্ছে স্টে অর্ডার নিতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্ট দিতে হবে, এটা আইন করতে হবে 1। 2 হচ্ছে ব্যাংকগুলোকেও কিন্তু এই স্টে অর্ডারটাকে ভ্যাকেট করানোর জন্য মানে কি অ্যাক্টিভ হইতে হবে, যে অ্যাক্টিভ হয়ে আমি ভ্যাকেট করালাম, ভ্যাকেট করবো আসলে এবার ফাইট করি। তারা তো একটা অ্যামাউন্ট ডাউন পেমেন্ট দিয়েছে, সুতরাং ফাইট করার পরে খুব কম ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় আমাদের দেশে যতগুলো আছে ব্যাংক জিতে, আলটিমেটলি ব্যাংক জিতে। কিন্তু এটা দীর্ঘ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আরও শর্ট করতে হবে। যে যখন অর্থঋণ আদালতে মামলা হয়, অর্থঋণ আদালতের সংখ্যা বাড়াতে হবে, যাতে করে মামলা জট যেন না বাড়ে, জট যাতে না হয়, এবং যাতে নিষ্পত্তিগুলো দ্রুত হয়। কারণ একজন এখন অনেক সময়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, অনেক ডিফল্টার ক্লায়েন্ট বলেছে ঠিক আছে আপনার সাথে আদালতে দেখা হবে। উনি জানেন আদালতে যাওয়া মানে এটা ঝুলে যাওয়া, আদালতে যাওয়া মানে 5 বছর সময় পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, উনি আর একটা কথা, আপনার তো আদালতে ফয়সালা করবে, ততদিন উনি টাকা দিবেন না, এরকমই তো হয়েছে। এবং কারা দেয় ভয়ে? বড়রা কখনো দেয় না, দেয় হচ্ছে যারা ছোট ঋণ গ্রহীতা, ক্ষুদ্র ঋণ গ্রহীতা, মধ্যবিত্ত শ্রেণী, তারা কিন্তু মান সম্মানের ভয়ে তারা কিন্তু আদালতে মামলা হওয়ার আগে তারা অনেক সময় টাকা দিয়ে দেয়, মামলা হওয়ার পরেও দিয়ে দিচ্ছেন। যারা দেন না তারা বড়রা।
তারা এটাকে কোনো ক্যারি করে না। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু এখনকার এই যে আমি যে যদি কমিশন হয় কিংবা কোনো ধরনের সংস্কার হয়, এই জিনিসগুলো আমি খুব স্ট্রংলি প্লিড করব টু দ্য নিউ গভর্নমেন্ট অর টু দ্য নিউ অ্যাডভাইজার অফ মানে আমাদের আর্থিক এই ফিনান্স মিনিস্ট্রির উপদেষ্টার কাছে আমি করব। তিনিও নিজেও এটা ভালো বুঝবেন, আমি ব্যক্তিগতভাবে তাকে বলতে পারবো এটা যে কিছু একটা করেন এটা। জি ফারুক ভাই, আমরা এই বিষয় নিয়ে আলোচনা ফিরবো, আরেকটি বিরতির সময় আছে। দর্শক, বিরতির পর আমরা ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরে এলাম, এখন প্রকাশ্যে আলাপ করছি এখনকার অর্থ বাণিজ্য নিয়ে। ফারুক মুহিউদ্দিন রয়েছেন আমাদের সঙ্গে। ফারুক ভাই, আপনি তো একসময় অ্যান্টি মানি লন্ডারিং কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। তো এখন ব্যাংকিং খাতে যেটা বলা হয় যে খেলাপি, সেই খেলাপির অধিকাংশ অর্থই তো দেশে বিনিয়োগ হয়নি, সেই অর্থ পাচার হয়ে গেছে এমন সংখ্যা করে থাকেন যারা ইকোনমিস্ট রয়েছেন তারা। অনেক ক্ষেত্রে প্রবণতা দেখে তাদের ফ্যাক্ট ফাইন্ডিংসেও তেমনটা মনে হয়। এখন এই অর্থ পাচার যারা করেছেন তাদেরকে চিহ্নিত করার ব্যাপারে তথ্যর ঘাটতি কতটুকু রয়েছে আমাদের? আমরা দেখি যে বিভিন্ন বিদেশি সংস্থা এই তথ্যগুলো প্রকাশ করে, কিন্তু দেশীয়ভাবে তো আমরা কখনো মানে এই ধরনের যে কারা কারা অর্থ পাচার করেছেন সেটা অনুসন্ধান করা, কত টাকা করেছেন সেই ধরনের উদ্যোগ। এখন যখন এই পরিবর্তিত অন্তর্বর্তীকালীন সরকার যখন এলো, তারা যখন যদি ব্যবস্থা নিতে চায় যে অর্থ পাচার যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেই অনুসন্ধান, সেই তদন্তের তথ্য উপাত্ত খুঁজে বের করা কত দ্রুত সম্ভব? প্রথম কথা হচ্ছে এটা একেবারে অসম্ভব আমি বলবো না। কারণ কথা হচ্ছে যে আপনার তথ্যের কথা বাদ দিলাম, আমরা খুব একটা কথা বলি, বেগম পাড়ার কথা বলি, সেকেন্ড হোমের কথা বলি, আমরা এইগুলা যদি আমরা দেখি যে কারা, অনেকে জানেন এবং সেটা বলেছেন আমাদের মুহিত সাহেব প্রয়াত অর্থমন্ত্রী, তিনিও বলেছেন, পরের পররাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে এখানে ব্যবসায়ীরা, রাজনীতি আমলারা আছেন এরকম। তো সুতরাং এগুলো যে একেবারে সরকারের অজানা তা তো নয়। সুতরাং তথ্যপত্রের বিষয় চাইতে আমাদের কথা হচ্ছে এগুলো আমরা বের করতে চাই কিনা, চেয়েছিলাম কিনা। এখন আমরা যদি চাই এটা একেবারে অসম্ভব কিছু না। কারণ কথা হচ্ছে যে আপনি সিম্পল একটা উদাহরণ দিই, মালয়েশিয়াতে সেকেন্ড হোম যারা করেছে তারা কিভাবে টাকাটা নিয়ে গেছে, কারা করেছে এটা বের করে একেবারে অসম্ভব না। আপনার সোকল্ড বেগমপাড়া কারা গেছে এটা একেবারে অসম্ভব না। সুতরাং কীভাবে নিয়ে গেছে পরের জিনিস, কিন্তু ধরা হচ্ছে কঠিন না। আমার এখনও মনে আছে বেশ কয়েক বছর আগে মালয়েশিয়ার বাংলাদেশে যে রাষ্ট্রদূত, হাই কমিশনার, তিনি বলেছিলেন বাংলাদেশে 3000 সামথিং লোক সেকেন্ড হোম নিয়েছে মালয়েশিয়াতে। কিন্তু এটা সাংবাদিকদের উনি বলছেন। সাংবাদিকদের কারো জিজ্ঞেস করা উচিত ছিল এই যে তারা নিয়ে গেলেন, তারা কীভাবে নিয়ে গেলেন না, এটাকে আপনারা কখনো দেখেছেন? এখানে একটা সেকেন্ড কি বলবো, এটাকে আমি বলি যে আপনার ডাবল স্ট্যান্ডার্ড নীতি আছে ওই সব দেশের, উন্নত দেশের। আমরা মানি লন্ডারিংয়ের কথা বলি, অ্যান্টি টেররিস্ট ফাইন্যান্সিংয়ের কথা বলি, তাই না? কিন্তু কথা হচ্ছে যে উন্নত বিশ্বে যখন আমাদের এখান থেকে টাকাটা যায়, তাদেরও তো দায় ছিল। তারা কিন্তু এই টাকার অর্থের উৎস কি তারা কখনো জেনেছে তুমি একটা বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্যবসায়ী, তুমি কি করে, কিংবা তুমি বাংলাদেশের একজন আমলা, কিংবা তুমি বাংলাদেশের রাজনীতিবিদ, তুমি এখানে প্রপার্টিটা কিভাবে করলে, টাকাটা কিভাবে এনেছো, তারা কখনো জিজ্ঞেস করেছে? আমি তো সেই জন্য বলি এটা ডাবল স্ট্যান্ডার্ড আছে, তাদেরও ডাবল স্ট্যান্ডার্ড আছে। তারা যদি এতই, তাদের ওখানে আইন কানুন যদি এতই করা হয়, আমরা ব্ল্যাক মানির কথা বলি, তাদের তো জানা উচিত বাংলাদেশ থেকে ওখানে গিয়ে, বাংলাদেশ থেকে কোনো টাকা বৈধভাবে ওইভাবে গিয়ে প্রপার্টি কিনতে পারে না অনেকেই। আমরা এখন দুবাইতে যাচ্ছে, হ্যাঁ, দুবাইয়ের কথা বাদ দিয়ে দিলাম, আমরা মনে করি যে ওরা অত বেশি সভ্য জাতি, কিন্তু আমরা যারা সভ্য জাতি বলে নিজেদের দাবি করে, আমরা পাশ্চাত্য বিশ্বের কথা বলি, সেখানে আমাদের যে যারা ওখানে গিয়ে প্রপার্টি করে, তাদেরকে কখনো তারা বলেছে তুমি এই টাকার উৎস কি, কীভাবে এনেছো তুমি? তাহলে তো ওরাও যেতে হতো। সুতরাং এটা তো আমি শুধু আমাদের কথা বলছি না, আদার সাইডের দায় এখানে দায় আছে। বিকজ তারা জানে যে তাদের দেশে বিনিয়োগ হচ্ছে, একটা দুর্বল আমাদের মতো কম উন্নত দেশের থেকে টাকাটা বাইরে চলে যাচ্ছে, তারা দে আর অ্যাকসেপ্টিং ইট, তারা এটা নিয়ে কোনো প্রশ্ন করছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বললেন যে তথ্যপাত্রের কথা বললেন, এখন পরেরটাতে আসি। এটা প্রথমে মোটা দাগের কথাটা বললাম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমাদের দেশে অর্থ পাচারকে বস্তায় করে ডলার নিয়ে যায় না, এটা আমরা সবাই জানি। তাহলে কিভাবে যায়? সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, এবং এটা
এক সময়েরকার এনবিআর চেয়ারম্যান, এখনকার তার আগের এনবিআর চেয়ারম্যান কিন্তু ওপেনলি উনি অফিসে মানে কর্মকালীন অবস্থা তাই বলেছেন যে বাংলাদেশের 60% অর্থ পাচার হয় হচ্ছে অর্থ বাণিজ্যের আড়ালে এই বাণিজ্যের আড়ালে, মানে যেটা ট্রেডের মাধ্যমে, ট্রেড ট্রানজ্যাকশন, ইম্পোর্ট এবং এক্সপোর্টের মাধ্যমে। সুতরাং এইখানে কিছু আপনার ভূমিকা ব্যাংকগুলোর আছে। প্রথম কথা হচ্ছে যে ব্যাংকগুলোকে তাদের এই ব্যাপারগুলো, যে ট্রেড বেসড মানি লন্ডারিং যেটাকে বলে, সেটা তাদের খুব সজাগ থাকতে হয় যে কেউ একটা জিনিস ইম্পোর্ট করছে সেটার সত্যি করতে বাজার দর কি, তারা সেটা যাচাই করছে কিনা। আমাদের একটা আইন আছে, ওই একটা অ্যামাউন্টের উপরে যদি ইম্পোর্ট হয় তাহলে সেখান থেকে আপনার ক্রেডিট রিপোর্ট নেওয়ার বিষয়গুলো আছে। এখন কথা হচ্ছে সব ব্যাংকগুলো এটা নিচ্ছে কিনা, ভালো ক্রেডিট রেটিং এজেন্সি থেকে রেটিংটা নিচ্ছে কিনা, এই বিষয়গুলো আছে। কিন্তু আপনার সব ব্যাংকের মাধ্যমে অর্থ পাচার এটাও তো আপনি বলতে পারবেন না। যেসব ব্যাংকের আইন কানুনগুলো দুর্বল সেখান দিয়ে যাচ্ছে বেশি, কারণ তারা এগুলো কিন্তু খুব শক্তভাবে পরিপালন করে না। কোনো কোনো ব্যাংক আছে তারা এগুলো সত্যিকার অর্থে পরিপালন করে, তাদের ট্রেড ডিপার্টমেন্টটা অনেক স্ট্রং, তারা এই জিনিসগুলো খুব কি বলবো, খুব ক্লোজলি মনিটর করে যে ঠিকভাবে আমাদের প্রাইসিংটা হচ্ছে কিনা। সুতরাং এটা যে অসম্ভব তা নয়, এটা রোধ করা সম্ভব। এবং রোধ করা গেলে আপনার যে আপনি যেটা বলছেন যে তথ্যের বিষয়টা আসলে একটু কঠিন আসলে বের করা। যেগুলো চলে গেছে সেগুলো কিন্তু আপনি এখন সেখান থেকে আপনি বের করতে পারবেন যে আপনি দেখতে হবে যে তখন কী প্রাইস ছিল ইন্টারন্যাশনাল মার্কেটে, আপনি কী প্রাইসে এলসি করেছেন কিংবা কী প্রাইসে এক্সপোর্ট করেছেন, তখন ইন্টারন্যাশনাল রেট কি, এগুলো দেখলে বের করা সম্ভব, একেবারে সম্ভব না। এটা কাজটা কঠিন কিন্তু অসম্ভব কিছু না। আমরা প্রত্যাশা রাখি, হ্যাঁ, আমরা এই বিষয়গুলো দেখবো আমরা এই নতুন সরকারের কাছে, নতুন অর্থ উপদেষ্টার কাছে আমাদের অনেক প্রত্যাশা। কারণ আমি আশা করি বিশেষ করে বর্তমান অর্থ উপদেষ্টার উপরে আমার অনেক ভরসা আছে যে উনি এই কাজগুলো হয়তো সত্যিকার অর্থে খুব স্ট্রিক্টলি এই কাজগুলো করবেন। জি, নিশ্চয়ই আমরা সামনের দিনগুলোতে দেখবো। অসংখ্য ধন্যবাদ ফারুক মুইনুদ্দিন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।